যে খবরের দিকে আমাদের নজর ছিল, শীর্ষ আদালতে আরজিকর কাণ্ডে শুনানি চলছিল এবং সেখানে সিবিআই রিপোর্ট পেশ করে এবং এই যে ঘটনা ঘটেছে আরজিকর কাণ্ডে, সেই ঘটনার তদন্তে আজ একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। সিবিআই রাজ্যকে শীর্ষ আদালতে আজকের যে সুপ্রিম কোর্টে যে মূল ঘটনা, সেই ঘটনা আরজিকরে বসবে আরও সিসিটিভি ক্যামেরা। আজকে যে সুপ্রিম কোর্টের বিচার হলো, সেই শুনানিতে মূল যে নির্যাস, সেই নির্যাসের প্রেক্ষিতে যেমনটা জানা গিয়েছে যে আরজিকরে আরও সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। ডাক্তারদের নিরাপত্তায় কি কি পদক্ষেপ নিয়েছে রাজ্যকে জানাতে হবে। অন্যদিকে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আজকে যে শুনানি ছিল সেই শুনানিতে অন্যদিকে 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তা আশা করেন, এমনও প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে আজ সুপ্রিম কোর্টে। অন্যদিকে অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। ডাক্তারদের নিরাপত্তায় কি পদক্ষেপ রাজ্যের, সেটাও জানতে চেয়েছে আদালত। শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি চলছিল এবং সেই শুনানিতেই মূলত সিবিআই রিপোর্ট জমা দেয় আদালতে। রিপোর্ট পড়েন প্রধান বিচারপতি এবং রিপোর্ট পড়ে বিচারপতির মন্তব্য, তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলেই প্রধান বিচারপতি জানিয়েছেন। আজ সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি এবং সেই শুনানিতে মূলত ডাক্তারদের নিরাপত্তায় কি কি পদক্ষেপ, সেই বিষয়ে রাজ্য জানিয়েছে যে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় যে বিষয়টি, সেই বিষয়টি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ সে রিপোর্ট দিয়েছেন। রাজ্যের আদালতে জানিয়েছে রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, সিসি ক্যামেরা লাগানো হবে, চিকিৎসকদের ডিউটির নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়েছে। অন্যদিকে আরজিকর হাসপাতালে আরো 37টি সিসিটিভি ক্যামেরা, আগে ছিল 37টি সিসিটিভি ক্যামেরা এবং মঙ্গলবার রাজ্য জানিয়েছে আরো 415টি সিসি ক্যামেরা লাগানো হবে ওই হাসপাতালে। এক্ষেত্রে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে জানিয়েছেন যে আরজিকর হাসপাতালে 415টি ক্যামেরা লাগানো হবে। আগে মাত্র 37টি ছিল, অর্থাৎ আগে যে 37টি ক্যামেরা ছিল, এখন রাজ্য যেমনটা জানিয়েছে যে 415টি সিসি ক্যামেরা লাগানো হবে। সেক্ষেত্রে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আগে কেন 37টি সিসি ক্যামেরা ছিল, এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্যকে। অন্যদিকে সরকারি হাসপাতালে অন্তত পুলিশ কর্মী রাখা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।
কাণ্ডে আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিতে মূলত ঠিক কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং মূল নির্যাস কি সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি রিমিক মাঝি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রিমিক, আজকে সুপ্রিম শুনানি ছিল তিলোত্তমা কাণ্ডে, সেই কাণ্ডে মূলত মূল নির্যাস কি? রিমিক, আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল তিলোত্তমা ধর্ষণ এবং খুনের কাণ্ডে, সেই ঘটনার প্রেক্ষিতে আজকে যে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই শুনানির মূল নির্যাস কি সেটাই জানতে চাইবো তোমার থেকে। দেখো সুপর্ণা, যে একাধিক বিষয় নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে কিন্তু আলোচনা হয়েছে এবং প্রথমেই যে একটা করে যে প্রায় 7 থেকে 8টা বিষয় কিন্তু আজকে শুনানিতে উঠে এসেছে। তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে আজকে শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন জানান যাতে এই শুনানি যেন লাইভ স্ট্রিমিং না হয় এবং যাতে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং না হয়, কেননা অত্যন্ত সেন্সিটিভ বলে তিনি জানান। কিন্তু যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কপিল সিব্বলের এই দাবি কিন্তু খারিজ করে যান। তিনি যেটা কপিল সিব্বল যেটা দাবি করেন যে তাদের মহিলা যে আইনজীবীরা রয়েছেন তাদেরকে ধর্ষণ খুনের হুমকি দেওয়া হচ্ছে, অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং অত্যন্ত সংবেদনশীল, তাই এই লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন যেহেতু এটা জনস্বার্থ মামলা সেই কারণে এটা ওপেন কোর্টেই হবে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং হবে বলে পরিষ্কার তিনি জানিয়ে দিচ্ছেন। এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট এই আশ্বস্তও করেছে আজকে যে বার অ্যাসোসিয়েশনের যদি কোনো আইনজীবী থাকেন সে যে পক্ষেই থাকুন তার নিরাপত্তাটা সুনিশ্চিত করার দায়িত্ব সুপ্রিম কোর্টের, সেদিকে সুপ্রিম কোর্ট নজর রাখবে। 2 নম্বর বিষয়, আজকে কিন্তু যে বিষয়টার ওপর গোটা দেশ বা গোটা রাজ্য তাকিয়েছিল যেটা হচ্ছে সিবিআই তাদের তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু আজকে জমা দিয়েছে এবং সেই স্ট্যাটাস রিপোর্ট যখন পড়েন প্রধান বিচারপতি এবং বিচারপতি জেপি পারদিওয়ালা, বিচারপতি মনোজ বিশ্ব, তারা কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ উচ্চারণ করেছেন এই স্ট্যাটাস রিপোর্ট পড়ার পরে। সেটা বলছেন এই স্ট্যাটাস রিপোর্টে যা দেওয়া হয়েছে তা কিন্তু অত্যন্ত উদ্বেগের এবং অত্যন্ত বিচলিত হওয়ার মতো। অর্থাৎ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে আজকে যে তথ্য দেওয়া হয়েছে, যে কথা আমরা আগেও ট্রাইব টিভির বাংলার পর্দায় বারবার বলেছি যে আজকে স্ট্যাটাস রিপোর্টে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে বেশ কিছু বিস্ফোরক তথ্য থাকতে পারে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তারই ইঙ্গিত দিলেন। তিনি পরিষ্কার বললেন যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু অত্যন্ত উদ্বেগের এবং বিচলিত হওয়ার মতো অবস্থা। তাই তিনি বলেন যে এই স্ট্যাটাস রিপোর্ট কোনোভাবেই প্রকাশ্যে আনা যাবে না, যদি প্রকাশ্যে আনা হয় তাহলে কিন্তু তদন্তের ক্ষতি হতে পারে। এবং বারবার বলছি দুটো শব্দ, উদ্বেগজনক এবং বিচলিত। এবং পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন যে গত শুনানিতে যে সমস্ত প্রশ্নগুলো উঠেছিল সিবিআই এর তদন্তের ক্ষেত্রে সেই সমস্ত সিবিআই তাদের এই স্ট্যাটাস রিপোর্টে সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে। বিশেষ করে পোস্টমর্টমের প্রক্রিয়া এবং চালান নিয়ে যে প্রশ্ন উঠেছিল সেই নিয়েও সিবিআই তদন্ত করেছে এবং তার ব্যাখ্যা দিয়ে তারা জবাব দিয়েছে। এবং এই যে প্রমাণ লোপাট হয়েছে কিনা বা আর কেউ এই গোটা ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে সিবিআই কিন্তু ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। এবং প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এই মুহূর্তে সিবিআই যে তদন্ত রিপোর্ট দিয়েছে তার থেকে পরিষ্কার যে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। ফলে এবং সিবিআই এর এই স্ট্যাটাস রিপোর্ট নিয়েও কিন্তু যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রধান বিচারপতি যেটা বলেছেন যে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে অনেক একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সিবিআই এর তদন্তে আপাতত সুপ্রিম কোর্ট সন্তুষ্ট এবং সিবিআই যে তদন্ত করছে সেইভাবে যেন তদন্ত চালিয়ে যায়। পাশাপাশি যেটা আরও হচ্ছে যে আজকে কিন্তু জুনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী ছিলেন ইন্দিরা জয়সিং, তিনি কিন্তু আজকে জানান যে ঘটনাস্থলে অর্থাৎ 8ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন এবং যাদের প্রয়োজন বা কোনো দরকার ছিল না এমন ব্যক্তিও যারা প্রচুর উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের নামের তালিকা সিবিআই এর হাতে তুলে দিতে চান বলে জানান জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং। এবং আদালত সেটা বলেছেন এবং তিনি এটাও বলেন যে এখনই সেই নামগুলো তিনি প্রকাশ্যে আনতে চাইছেন না, সুপ্রিম কোর্ট কিন্তু তাতে অনুমতি দিয়েছে।
এবার আজকেও কিন্তু সিসিটিভি ফুটেজ নিয়ে কিন্তু আজকে দ্বিমতের একটা জায়গা তৈরি হয়। রাজ্যের আইনজীবী যেটা পরিষ্কার বলেন যে তাদের 7 থেকে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেন যে তাদের মাত্র 27 মিনিটের একটি ফুটেজের ফাইল, একটি ক্যামেরার ফুটেজের ফাইল মাত্র 27 মিনিটের সেটা দেওয়া হয়েছে। এবং যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন যে 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। এখানেই তখন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল বলেন যে আমাদের কাছে কোনো রকম 7 থেকে 8 ঘন্টার ফুটেজ কিন্তু দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সেখানে কিন্তু প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, যদি আপনারা বলছেন 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, তাহলে সিবিআই বলছে মাত্র একটি ক্যামেরার 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, কোনটা সত্যি? এবং তারপরে তিনি বলেন এই যে সিবিআই তদন্ত করছে সেই তদন্তে কলকাতা পুলিশকে সব রকমভাবে সাহায্য করতে হবে এবং সমস্ত ফুটেজ তুলে দিতে হবে সিবিআই এর হাতে। এবং সিবিআই এর ফুটেজ নিয়ে কিন্তু আজকেও প্রশ্ন তুলেছেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এদুলজি। তিনি যে কথাটা বলেছেন যে কেন সিসিটিভি ফুটেজের ডিভাইস যেটা রয়েছে সেটা হয়তো ব্লক করা হতে পারে বলে তিনি আজকে আদালতে সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন কেন সম্পূর্ণ ফুটেজ দেওয়া হলো না, কেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হলো না, কেন কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটের ফুটেজ দিল, সেটার তদন্ত হওয়া উচিত। পাশাপাশি ফিরোজ এদুলজি আজকে কিন্তু বিস্ফোরক দাবি করেছেন যে কলকাতা পুলিশের যে সিজার লিস্ট, সেই সিজার লিস্টে নির্যাতিতা, খুন হওয়া ধর্ষিতা চিকিৎসকের জিন্সের প্যান্ট এবং অন্তর্বাস সেই সিজার লিস্টে কিন্তু যুক্ত করা হয়নি। কেন যুক্ত করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন। যে আমরা জানি যে যখন একটা ফরেনসিক পরীক্ষা হয় তখন ভিকটিম যিনি তার যে পোশাক থাকে সেই পোশাকও কিন্তু সিজার লিস্টের মধ্যে যুক্ত হয়, কিন্তু এখানে ফিরোজ এদুলজি আজকে সুপ্রিম কোর্টে দাবি করেছেন যে এই নির্যাতিতা চিকিৎসকের অন্তর্বাস এবং জিন্সের প্যান্ট, সেটা জামা প্যান্ট, কিন্তু সেটা সিজার লিস্টে অ্যাড করা হয়নি। পাশাপাশি ফিরোজ এদুলজি এই প্রশ্নও তুলেছেন যে এই স্যাম্পেল টেস্ট কবে পাঠানো হয়েছিল, স্যাম্পেল টেস্ট নমুনা সংরক্ষণ করে সেই পরীক্ষা করতে ফরেনসিক ল্যাবে কবে পাঠানো হয়েছিল, সেটা নিয়েও আজকে প্রশ্ন তোলেন ফিরোজ এদুলজি। পাশাপাশি আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন, যেটা সিবিআই এর উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা যে বিষয়গুলোকে তুলে ধরছেন, যে অভিযোগগুলো করছেন, সেগুলো যেন গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তদন্তের মধ্যে সেগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআইকে। অর্থাৎ নির্যাতিতার বাবা মা যে একাধিক অভিযোগ করেছেন যে কেন মৃতদেহ দ্রুত সৎকার করা হলো, কারা তাড়াহুড়ো করলো, কারা টাকা দিল শ্মশানে, কিভাবে কি হলো, সমস্ত কিছু, বা টাকা দিতে চাওয়া হয়েছে বলে তিনি যেটা অভিযোগ করেন যে পুলিশের পক্ষ থেকে টাকা দিতে চাওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু অর্থাৎ নির্যাতিতার বাবা মা এতদিন ধরে যে সমস্ত অভিযোগ করেছেন সেই সমস্ত অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তের আওতায় এনে তদন্ত করতে আজকে সিবিআইকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি আমরা যেটা জানি গত শুনানিতেও প্রধান বিচারপতি যেটা বলেছিলেন যে নির্যাতিতার নাম এবং ছবি কোনোভাবেই প্রকাশ্যে আনা যাবে না, সেই নিয়েও কিন্তু আজকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি পরিষ্কার বলেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম এবং ছবি উইকিপিডিয়া থেকে মুছে ফেলতে হবে, উইকিপিডিয়াকে মুছে ফেলতে হবে নির্যাতিতা তরুণীর নাম এবং ছবি, যাতে কোনোদিন কেউ কম্পিউটারে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তার নাম বা টাইপ করে যাতে কোনো তথ্য বা কোনো ছবি বা কিছু না পায়, সেই জন্য উইকিপিডিয়াকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি যেন তার ছবি মুছে দেওয়া হয়। পাশাপাশি যেটা আরও বলেছেন ঘটনার দিন ওই ঘটনাস্থলে আরজিকর হাসপাতালে যে সেমিনার রুম সেখানে কারা উপস্থিত ছিলেন তাদের নাম জুনিয়র চিকিৎসকরা জমা দিতে পারবেন। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং যে দাবি করেছিলেন যে তাদের কাছে প্রচুর নাম রয়েছে, অনেক অপ্রয়োজনীয় ব্যক্তি বিনা কারণে সেদিন সেই সেমিনার রুমের উপস্থিত ছিলেন, কারা উপস্থিত ছিলেন সেই নাম দিতে চেয়েছিলেন ইন্দিরা জয়সিং জুনিয়র চিকিৎসকদের আইনজীবী, সেইটার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি যে তারা নাম দিতে পারবেন। এবং সমস্ত বিষয় যে কথাগুলো আজকে উঠে এসছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত করতে হবে সিবিআইকে, এই নির্দেশও কিন্তু দিয়েছেন। এবং পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে তাদের আইনজীবীরা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে জানান যে গত শুনানিতে রাজ্যের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, কর্মবিরতি করছেন বলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল, সেটা সম্পূর্ণ মিথ্যে, এটা অবাস্তব বলে তিনি দাবি করেন আজকে এই জয়েন্ট
প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী, তিনি সেটা পরিষ্কার জানান কোনো রোগী পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকরা আপ্রাণ অতিরিক্ত ডিউটি করে তারা কিন্তু পরিষেবা চালু রেখেছেন। ফলে যে দাবি করা হচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে বা রোগী পরিষেবা ভেঙে পড়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং পাশাপাশি আজকে কিন্তু আরও একটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে রীতিমতো ভৎসনা করেন বলা যায়। আমরা জানি যে আরজি করের এই ঘটনার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে গোটা রাজ্যের সমস্ত কর্মক্ষেত্রে, তখন কিন্তু গত 19শে আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে রাত্রিরে যে কোনো কর্মক্ষেত্রে রাত্রিরে মহিলাদের যতটা সম্ভব কম সংখ্যায় রাতে কাজের বা নাইট ডিউটিতে রাখতে হবে, প্রয়োজনে তাদেরকে রাত্রিরে কাজ না করার জন্য একদম রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়। কিন্তু সেইটারই কিন্তু আজকে সমালোচনা করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে সেনাবাহিনীতে, এয়ারফোর্সে, বিমান পরিষেবায় প্রচুর মহিলা রাত্রিরে কাজ করেন, তাই বলে কি তারা রাত্রিরে কাজ করবেন না? এবং তিনি বলেছেন যে এই বিজ্ঞপ্তি অবিলম্বে রাজ্যকে উইথড্র করতে হবে, অর্থাৎ রাত্রিরে মহিলারা কাজ করতে পারবে না, মহিলাদের যতটা সম্ভব কম নাইট ডিউটিতে রাখতে হবে। সেই বিজ্ঞপ্তি 19শে আগস্টে রাজ্য সরকারের প্রকাশ করা সেই বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি উইথড্র করতে হবে এবং সেটাকে রেকটিফাই করতে হবে। এবং সেটা কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি বলেছেন অবিলম্বে সেই বিজ্ঞপ্তি মুছে ফেলা হবে। এবং প্রধান বিচারপতি যেটা বলেছেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া, আপনারা কখনোই বলতে পারেন না যে মহিলারা রাতে কাজ করতে পারবে না, এই নিয়ে তীব্র ভৎসনা করেন। এবং পাশাপাশি আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে অবজারভেশন, এবং এখানেও রাজ্যের আইনজীবীকে রীতিমতো ভৎসনা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আমরা জানি যে একজন সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত হিসাবে। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে কাজ করতেন, সেই নিয়েও কিন্তু আজকে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেছেন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছে সেটা তিনি রাজ্যের কাছে জানতে চান। এবং তিনি আবারও বলেন, এবং সেই সঙ্গে তিনি বলেন নিরাপত্তার দায়িত্ব কি আবারও সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হয়নি তো? রাজ্যের উদ্দেশ্যে তিনি এই প্রশ্ন করেন। এবং তিনি যেটা বলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে যে হাসপাতালগুলিতে 24 ঘন্টা কাজ চলছে, চিকিৎসকরা 36 ঘন্টা ধরে কাজ করছেন, যিনি অভিযুক্ত তিনি একজন পুলিশের সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার গোটা হাসপাতালে ঘুরে বেড়াবার সুযোগ পেয়েছে। তাহলে আবারও কি আপনারা সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তার দায়িত্বে রাখবেন? চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তার আশা করেন আপনারা? কিভাবে রাজ্য গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করতে পারে? একদম পরিষ্কার এই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রধান বিচারপতি একদম পরিসংখ্যান দিয়ে বলেছেন রাজ্যে 28টি মেডিকেল কলেজ রয়েছে এবং আরও 17টি হাসপাতাল সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। সেখানে প্রতিদিন 18 থেকে 23 বছরের তরুণীরা কাজ করেন। ফলে তাদের নিরাপত্তা যদি সিভিক ভলেন্টিয়ারদের যদি নিয়োগ করা হয়, তাহলে নিরাপত্তার অভাব নিয়ে তো প্রশ্ন উঠবেই, এই প্রশ্ন ওটা স্বাভাবিক। রাজ্যের এই বিষয়গুলো অবিলম্বে ভাবনা চিন্তা করে দেখা উচিত বলেও তিনি কিন্তু জানান আজকে প্রধান বিচারপতি সিভিক ভলেন্টিয়ার নিয়ে। পাশাপাশি আরজি করের নিরাপত্তা নিয়ে যখন এই প্রশ্ন উঠছে আরজি করের নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চান, তখন প্রধান বিচারপতি রাজ্যের কাছে যখন জানতে চান, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন তারা জানাতে চান আদালতকে যে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে চিকিৎসকদের নিরাপত্তায়। এবং সেই রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য সচিব প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট কিন্তু আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি করে পেশ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এবং সেই রিপোর্টে কিন্তু রাজ্যের আইনজীবী যেটা আদালতকে জানান যে রাজ্যের সমস্ত হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার অর্থাৎ ওয়াশরুম, বিশ্রামাগার, রেস্ট রুম, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং চিকিৎসকদের ডিউটি রুম যেটা, সেই ডিউটি রুমেও কিন্তু নিরাপত্তা রক্ষী বা পুলিশ নিয়োগ করা হবে। এবং যেটা বলা হয়েছে রিপোর্টে আজকে আরজি করের রাজ্যের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে প্রায় 1 মাস কেটে যাওয়ার পরেও যে কথা বারবার বলা হচ্ছিল যে সিসিটিভি ক্যামেরা আরও লাগাতে হবে, আজকে কিন্তু সেটা পরিষ্কার হয়েছে। আজকে রাজ্য খোদ নিজে সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিয়ে জানিয়েছে এই মুহূর্তে আরজি কর হাসপাতালে মোট মাত্র 37টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, মাত্র 37টি। এবং রাজ্য যেটা জানিয়েছে যে আরও 415টি সিসিটিভি ক্যামেরা কিন্তু অবিলম্বে আরজি কর হাসপাতালে লাগানো হবে।
এবং এই পরিসংখ্যান তুলে ধরার পরেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তুলে ধরার পরেই কিন্তু রীতিমতো বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিরাই চন্দ্রচূড়। তিনি বলেন এতদিন মাত্র 37টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল আর এখন 415টি ক্যামেরা লাগানো হবে, সেই প্রশ্ন তোলেন। এবং তিনি আরও যে প্রশ্নটা করেন যে রাজ্যের এই সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে পুলিশকে নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে, সরকারি পুলিশকে নিরাপত্তার দায়িত্বে রাখতে হবে, যা কোনোভাবেই ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তার দায়িত্বে রাখা যাবে না। যতটা সম্ভব সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশকে কিন্তু রাজ্যের পুলিশকে বা কলকাতা পুলিশকে কিন্তু হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্বে রাখতে হবে। কোনোভাবেই যেন সিভিক ভলেন্টিয়ারদের নিরাপত্তার দায়িত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করবে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যে হাসপাতালগুলোতে কোনো নিরাপত্তা দেওয়া যাবে না, রাজ্যের পুলিশকে দিয়েই নিরাপত্তা দিতে হবে। সমস্ত জায়গায় হাসপাতালের সমস্ত জায়গায় রাজ্য পুলিশের নিরাপত্তা মোতায়েন করতে সুনিশ্চিত করতে হবে রাজ্যকে, এই কথাও কিন্তু আজকে বলেছেন। পাশাপাশি আজকে জুনিয়র চিকিৎসকদের যিনি আইনজীবী ছিলেন ইন্দিরা জয় সিং, তিনি যেটা জানিয়েছেন, যেটা আন্দোলন তুলে নেওয়ার ব্যাপারে জুনিয়র চিকিৎসকদের তিনি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা জিবি মিটিং করে তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে তারা কর্মবিরতি তুলে নিয়ে দ্রুত কাজে যোগ দেবেন। এবং সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেন যে যত দ্রুত সম্ভব কর্মবিরতি যেন জুনিয়র চিকিৎসকরা তুলে নেন। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী যেটা বলেন যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনাটা সদর্থক আলোচনা হয়েছে, অনেক দাবি দাবা তাদের ছিল, সেই দাবি দাবা আংশিকভাবে মেনা হয়েছে। কয়েকটা কাজ যতক্ষণ না সেইগুলো কার্যকর হচ্ছে ততক্ষণ তারা কিন্তু আন্দোলন চালাবে। তবে তারা নিজেদের মধ্যে জিবি মিটিং করে তারা সিদ্ধান্ত নেবে যে কবে কত দ্রুত সম্ভব এই আন্দোলন তুলে নেওয়া যায়। সুপর্ণা, একেবারে রিমিক, দেখো যে বিষয়গুলো আজকে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি যেটা বললে একেবারে শেষের দিকে যে বিষয়টা বললে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিয়ে তারা কাজে যোগ দেবেন কিনা, সত্যি সেদিকে এখন নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রিমিক। যে বিষয়গুলো আজকে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই এবং সেই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এবং প্রধান বিচারপতি আরও জানিয়েছেন যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই তিলোত্তমার বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বাবার যে বক্তব্য রেখেছেন, তার বাবার বক্তব্য শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ওই তিলোত্তমার বাবা সিবিআইকে একটি চিঠি দিয়েছেন, সেই চিঠিতে যে সমস্ত বিষয়গুলিকে উল্লেখ করেছে সেই বিষয়গুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। এবং সবথেকে মূল যে বিষয়টা, যে হসপিটালতে আরজিকর হসপিটালে সিসিটিভি ক্যামেরা বাড়ানোর কথা বলা হয়েছে, নিরাপত্তার দিকে নজর দিতে বলা হয়েছে, একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। তবে যে বিষয়টা নিয়ে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে জুনিয়র ডাক্তারদেরকে কর্মবিরতি তুলে নিতে হবে এবং কাজে যোগ দিতে হবে, তারা বলেছেন যে তারা কাজে যোগ দেবেন। এখন দেখার সিবিআই আজকে সুপ্রিম কোর্টে শুনানির পর এবং জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করার পর তারা আদৌ কাজে যোগ দেন কিনা, নাকি তাদের আন্দোলন জারি থাকে, সেদিকে আমাদের নজর থাকবে।